যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন হলো আমাদের এই জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল এই ডিরেকশনে। এর আগে আমরা দেখে আসলাম, জাস্ট ব্রেকের আগে এটা নিয়ে আলোচনা হলো যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এই ডিরেকশনে। এখন আমরা যদি রিভার্স বায়াসের কথা চিন্তা করি, যেখানে একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল পিএন জাংশনের এন টার্মিনালের সাথে আর নেগেটিভ টার্মিনাল সোর্সের নেগেটিভ টার্মিনাল পিএন জাংশনের পি টার্মিনালের সাথে কানেক্ট করি, তখন কি হবে যে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড এডিশনালি চলে আসবে। এই ইলেকট্রিক ফিল্ডটা আসলো এই ভোল্টেজ সোর্সের কারণে এই ডিরেকশনে। আর এই ইলেকট্রিক ফিল্ডটা দেখাচ্ছিলাম, এটা হলো এই যে বিল্ট ইন পটেনশিয়ালের কারণে ইন্টারনালি যে ভোল্টেজ সোর্সটা যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেটা। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে আছে, দুটাই কিন্তু এন থেকে পি এর দিকে দেখতে পাচ্ছি। সো আলটিমেটলি যেটা হবে, এই দুটো ইলেকট্রিক ফিল্ড মিলে একটা এর চেয়ে বড় মানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড দেখা যাবে, একটা বড় ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। একই ডিরেকশনে দুটো ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে, দুটার যোগ করলে আমরা বড় একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। তো আলটিমেটলি যেটা হবে, এই ইলেকট্রিক ফিল্ড বড় হয়ে যাওয়া মানে কি, যে শুরুতে তো এখানে আমাদের পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো ডিপ্রেশন রিজিয়নে ছিল। এখন এই বড় ইলেকট্রিক ফিল্ডের কারণে এটাকে অ্যাকোমোডেট করতে গেলে এই জায়গায় আরো বেশি পজিটিভ আয়ন আসবে, এইখানে আরো বেশি নেগেটিভ আয়ন আসবে। তার মানে আলটিমেটলি ডিপ্রেশন রিজিয়নটা আগে যতটুকু ছিল এখন তার চেয়ে বেশি ওয়াইড হয়ে যাবে, এটার উইথ আস্তে আস্তে বেড়ে যাবে। সো আগে যেহেতু ডিপ্রেশন রিজিয়নের জন্য কারেন্টের ফ্লো হচ্ছিল না, এটা কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছিল, এখন বোঝাই যাচ্ছে যেহেতু ডিপ্রেশন রিজিয়ন আরো ওয়াইড হয়ে গেল, সো এটা কারেন্ট ফ্লোকে আরো বেশি বাধা দিবে। এটাই আমাদের দেখো এখানে বলা হচ্ছে আন্ডার রিভার্স বায়াস ভিআর। ভিআর নামটা দেওয়া হয়েছে রিভার্স বায়াসের জন্য। ভিআর এনহ্যান্সেস দ্য ইলেকট্রিক ফিল্ড ই, তার মানে ভিআরটা ইলেকট্রিক ফিল্ডকে এনহ্যান্স করছে, বাড়াচ্ছে। A higher electric field can be sustained only if a larger amount of uh, fixed charge is provided. তার মানে এটা তখনই সাস্টেইন করবে যখন এই ডিপ্লেশন রিজিয়নে আরো বেশি ফিক্সড চার্জ থাকবে, requiring that more acceptor and donor ions be exposed and therefore the depletion region be widened. তার মানে আলটিমেটলি ডিপ্লেশন রিজনটা আরো বেশি ওয়াইড হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। সো কারেন্টের ফ্লো ওই ইকুইলিব্রিয়ামে যেরকম ছিল না এখানেও থাকবে না। ফরওয়ার্ড বায়াসের জন্য কি হবে দেখো, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কানেকশনের ডিরেকশনটা হবে অপোজিট। তার মানে এখন আমরা এই পজিটিভ টার্মিনালের সাথে মানে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে পি আর নেগেটিভ টার্মিনালের সাথে এন কানেক্ট করব। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরটার পটেনশিয়াল এন টাইপ সেমিকন্ডাক্টরের চেয়ে বেশি হবে। এটা হলে কি হবে, শুরুতে একটা ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে ছিল, এটা হলো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। এখন এই সোর্সটার কারণে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে। তো যতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু এটার চেয়ে ছোট, মানে এই সোর্সের কারণে এক্সটার্নাল সোর্সের কারণে যেটা আসলো সেটা যখন বিল্ট ইন ফিল্ডের চেয়ে ছোট, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ডিপ্লেশন রিজিয়ন থাকবে, সো কারেন্ট ফ্লো হবে না। যখনই এই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বিল্ট ইন ফিল্ডের চেয়ে বড় হয়ে যাবে, তখনই দেখা যাবে আলটিমেটলি এই জায়গায় ডিপ্লেশন রিজিয়নটা থাকবে না, এটা চলে যাবে এবং এখানে একটা কারেন্টের ফ্লো বা চার্জের ফ্লো শুরু হবে। সো যতক্ষণ পর্যন্ত ইন্টারনাল ফিল্ডটা বড়, বিল্ট ইন ফিল্ড বড়, ততক্ষণ পর্যন্ত এই ডিপ্রেশন রিজিয়নটা আমরা পাবো, এবং যখনই এই ইন্টারনাল ফিল্ডের চেয়ে অ্যাপ্লাইড ফিল্ডটা বড় হয়ে যাবে তখন আর ইন্টারনাল ফিল্ডটা থাকবে না, আলটিমেটলি এটাকে ক্যান্সেল করে ফেলবে। এটার ভ্যালু যদি 5 হয়, এটার ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে কত একটা ভ্যালু পাবো আমরা 3। আর এটা ভ্যালু যদি 5 হয় আর এটার ভ্যালু যদি 7 হয়, তাহলে কি এই ডিরেকশনে এখন আমরা ভ্যালু পাবো 2। সো আলটিমেটলি এই অ্যাপ্লাইড ফিল্ডটাই ইফেক্টিভলি কাজ করবে। এটা এখানে বলছে দ্য এক্সটার্নাল ভোল্টেজ ভিএফ টেন্ডস টু create a field opposite to the built-in field that was developed to stop the diffusion currents. That means VF lowers the potential barrier by weakening the field and allowing greater diffusion current. তার মানে এই এটাকে উইক করে দিবে, ডিফিউশন রিজনটাকে উইক করে দিবে। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখো, আমরা একদম প্র্যাকটিক্যালি কিন্তু এই কাজটা অবজার্ভ করি। তোমরা যখন একটা ডায়োড নিয়ে কাজ করো, ডায়োডে আমরা দেখি 0.7 ভোল্ট দেওয়ার আগে পর্যন্ত ওই ডায়োডে কোনো কারেন্টের ফ্লো হয় না।
এই যে 0.7 ভোল্টের আগে যে কারেন্টের ফ্লো হচ্ছে না, তার কারণ এটাই যে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা 0.7 বা এর নিচে থাকে ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রিক ফিল্ডটা, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড বিল্ট ইন ফিল্ডের চেয়ে ছোট থাকে। যখনই ভোল্টেজ সোর্সটার ভ্যালু 0.7 অথবা এর উপরে যায়, তখন দেখা যাচ্ছে অ্যাপ্লাইড ফিল্ডটা বিল্ট ইন ফিল্ডের চেয়ে বড় হয়ে যায়, সো কারেন্টের ফ্লো শুরু হয়। এটা হলো সিলিকনের ডায়োড হলে এই 0.7 ভোল্টে গিয়ে আমরা এই ঘটনাটা পাই। এটা তোমরা প্র্যাকটিক্যালি অনেকবারই দেখেছো, এবং এর মানে আসলে কারণটা কি, এটা হলো এখন যে বলা হলো যে ইন্টারনালি এই বিল্ট ইন ফিল্ডের চেয়ে বড় হতে হবে, এবং এই বড়টা হয় 0.7 ভোল্ট হলে, যদি ডায়োডটা সিলিকনের তৈরি হয়। আবার ডায়োডটা যদি জার্মেনিয়ামের তৈরি হয় তাহলে কিন্তু সাধারণত 0.35 বা 0.4 ভোল্ট এই রেঞ্জে থাকে। মানে 0.35 বা 0.4 ভোল্ট দিলেই দেখা যায় এখানে অ্যাপ্লাইড ফিল্ডটা বিল্ট ইন ফিল্ডের চেয়ে বড় হয়ে যায়, তখনই কারেন্টের ফ্লো শুরু হয়, যেটাকে আমরা সোজা কথায় সবসময় থ্রেশহোল্ড ভোল্টেজ বলি। যেখানে থ্রেশহোল্ড ভোল্টেজ সিলিকন ডায়োড হলে 0.7 ভোল্ট, জার্মানিয়ামের ডায়োড হলে 0.4 ভোল্ট। তাহলে এটা গেল আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আমরা আগে দেখে আসলাম রিভার্স বায়াস, তার আগে ইকুইলিব্রিয়াম, এখন দেখলাম ফরওয়ার্ড বায়াস। এটা দরকার হবে না। এখন আমরা চলে আসি ক্যারেক্টারিস্টিক কার্ভ। দেখো তোমাদের মিডের আগে যেই দেখানো হয়েছিল, মিডের আগের আইডিয়াল ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ ছিল সেটা কি ছিল, যে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজের ভ্যালুটা, এই যে এখানে ওয়াই এক্সিসে হলো আই, এক্স এক্সিসে ভি, এই যে ডায়োডের ভোল্টেজটা হলো ভি আর কারেন্টটা হলো আই, তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজের ভ্যালুটা নেগেটিভ দিকে থাকে, আমরা আগেই দেখেছিলাম এই কারেন্টের ভ্যালুটা সবসময় জিরো থাকবে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। আর যখনই এই ভোল্টেজের ভ্যালুটা জিরো অথবা এর চেয়ে বড় হয়ে যায়, কারেন্টের ভ্যালু হয়ে যায় ইনফিনিটি, কারণ রেজিস্ট্যান্সের ভ্যালু তখন হয়ে যাচ্ছে জিরো। এটা ছিল আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি হবে? প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে জিনিসটা এত মানে সিম্পল ভাবে বলা যাবে না। প্র্যাকটিক্যাল ডায়োডে যেটা হয়, যখন ভোল্টেজের ভ্যালুটা পজিটিভ দিকে থাকবে, শুরুতে অনেকটা সময় দেখা যায় এখানে কোনো কারেন্টই নাই, একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে গেলে কারেন্টের ভ্যালু পাচ্ছি। এই যে মাত্র এর আগের স্লাইডে যেটা বলে আসলাম, যে সিলিকন ডায়োড হলে 0.7 ভোল্টে গিয়ে আমরা একটা কারেন্ট, মোটামুটি অ্যামাউন্টের কারেন্ট পাওয়া শুরু করি, যেটা বিল্ট ইন পটেনশিয়ালের ওই ফিল্ডটাকে ক্যান্সেল করে তখন হয়। তার মানে ফরওয়ার্ড বায়াসে যে আমাদের আইডিয়াল ডায়োডে জিরোতে আসলে ইনফিনিটি কারেন্ট পাচ্ছিলাম, এখন সেটা না, একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এটা জিরো থাকবে, তারপরে এই কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। আসতে না, বেশ শার্পলি বাড়ে, এটা এক্সপোনেনশিয়াল কার্ভ, ই টু দি পাওয়ার এক্স এর ওই ইকুয়েশন অনুযায়ী বাড়ে, সো শার্পলি বেড়ে যায়। নেগেটিভ দিকেও একই কথা, নেগেটিভ দিকে আমরা বলেছিলাম এখানে কারেন্টের ভ্যালু ছিল জিরো আইডিয়াল কেসে, এখন কিন্তু কারেন্টের ভ্যালুটা জিরো নাই, কারেন্টের খুব ছোট একটা ভ্যালু থাকে, দেখা যায় খুব ছোট একটা ভ্যালুতে চলতে থাকে, তারপর গিয়ে এটা এরকম বেড়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা, কারেন্টের ভ্যালু খুব ছোট থাকে, ততক্ষণ এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। আর যে জায়গায় গিয়ে কারেন্টের ভ্যালুটা রিভার্স বায়াসে গিয়ে হঠাৎ করে বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো ব্রেকডাউন রিজিয়ন। রিভার্স বায়াসের যে কারেন্ট, এই কারেন্টটা আসলে খুব ছোট কারেন্ট হয়, এটা সাধারণত ন্যানোমিটার বা ন্যানো অ্যাম্পিয়ার বা পিকো অ্যাম্পিয়ার, ওই রেঞ্জের একটা কারেন্ট আমরা সবসময় পাই, সো খুবই ছোট একটা কারেন্ট। আর ব্রেকডাউন রিজনে গেলে কিন্তু আবার একটা হাই কারেন্ট পাই, এই কারেন্টটা অনেক বেশি পরিমাণে থাকে। আমরা নর্মালি ইলেকট্রনিক ডিভাইসেস বা ইলেকট্রনিক্সের যেসব কোর্স আছে, এই ওই কোর্সগুলোতে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এই দুটো নিয়ে আলোচনা বেশি করি। আমাদের এই কোর্সেও কিন্তু ফরওয়ার্ড রিভার্স ছাড়া তেমন কোনো আলোচনা নেই। বাট তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের একটা কোর্স আছে, এটা ফোর্থ ইয়ারে, ফোর্থ ইয়ার তো না, তোমরা থার্ড ইয়ারে গেলে পড়বা। ওই পাওয়ার ইলেকট্রনিক্সের কোর্সে গেলে দেখবা তখন আমাদের এই রিভার্স আর ব্রেকডাউন রিজন নিয়ে অনেক আলোচনা আসবে। অর্থাৎ যখন আমরা হাই ভোল্টেজের কোনো কারেন্ট বা হাই ভোল্টেজ যখন ইউজ করি, তখন ডায়োডের এই ব্রেকডাউন রিজনের ইউজটা হয়। কিন্তু নর্মাল ইলেকট্রনিক্সে যেটা হয়, যে আমাদের মোবাইল বলো বা কম্পিউটার বলো, সেখানে তো খুব কম ভোল্ট নিয়ে কাজ করা হয়, সেখানে আর এই ব্রেকডাউন রিজন নিয়ে আলোচনা আমাদের দরকার হয় না, তখন আমরা শুধুমাত্র ফরওয়ার্ড আর রিভার্স বায়াস নিয়ে আলোচনা করি। এটা হলো আমাদের একটা জাংশন ডায়োডের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক, কোন টার্মিনালে কারেন্ট বা ভোল্টেজ কি হবে, বা অনেক জায়গায় এটাকে আইভি ক্যারেক্টারিস্টিকও বলা হয়, একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক বা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক।
এবার দেখো আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হয়, কারেন্টের ভ্যালুটা আমরা পাই হলো আই ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি মাইনাস ওয়ান। এই যে আইএস, এই আইএসটাকে বলা হয় স্যাচুরেশন বা স্কেল কারেন্ট। আমরা আগের স্লাইডে এই যে এখানে যে খুব ছোট একটা কারেন্টের কথা বললাম না, এই যে এখানে একটা কারেন্ট পাওয়া যায় খুব ছোট, এই কারেন্টটাই হলো আসলে আইএস। এটাকে বলা হয় স্যাচুরেশন বা স্কেল কারেন্ট, খুব ছোট পরিমাণের একটা কারেন্ট থাকে, এটা হলো আইএস। ভি হলো ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। এন, এন জিনিসটা হলো একটা ডায়োডের ম্যানুফ্যাকচারিং এর সময় এন এর ভ্যালুটা কত হয় সেটা তখন ঠিক হয়ে যায়। নর্মালি এই ভ্যালুটা 1 থেকে 2 এই রেঞ্জের ভিতরে থাকে, এবং ডায়োডের ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা তারা বলে দেয় যে এই ডায়োডের এন এর ভ্যালু 1 নাকি 2 নাকি 1.5 বা 1.2, এটা কত তারা বলে দেয়। যদি কোথাও উল্লেখ না থাকে, সাধারণত আমরা সবসময় এন এর ভ্যালু 1 ধরে সব কাজ করি। 1 ছাড়া অন্য কিছু থাকলে সবসময় উল্লেখ করে দেয় যে এই ডায়োডের এন এর ভ্যালু 1 না, অন্য কিছু 1.5, 1.8, 1.2 বা 2 এরকম। আর যদি 1 হয় সাধারণত ডায়োডে ওটা মেনশন করা হয় না। ভিটি হলো থার্মাল ভোল্টেজ। এই যে এর আগের ব্রেকের আগে আমরা আলোচনা করলাম ভিটি মানে কেটি বাই কিউ, এই ইকুয়েশন থেকে আসে, থার্মাল ভোল্টেজ বলা হয় এটাকে। আর আইএস এর একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আপাতত তোমাদের দরকার নেই, এটা একটা বড় ডিরাইভেশন আছে ওখান থেকে আসে। সো এইটা যেহেতু তোমাদের ডিরাইভেশনটা দেখাচ্ছে না, এটা নিয়ে খুব বেশি তোমাদের চিন্তা করতে হবে না। এই হলো আমাদের ফরওয়ার্ড বায়াসে কারেন্টের ইকুয়েশন। এবার একটু চিন্তা করে দেখো, এই আইএসটাকে যদি ভেতরের আমরা গুণ করে দিই কি পাবো? আইএস ই টু দি পাওয়ার ভি বাই এন ভিটি মাইনাস আইএস, এটা পাওয়া যাচ্ছে। তো একটু আগে যেটা বললাম আইএস এর ভ্যালু হলো খুব ছোট, একদম ন্যানো অ্যাম্পিয়ার বা পিকো অ্যাম্পিয়ার এই রেঞ্জে। সো এই আইএসটাকে আমরা আসলে ইগনোর করতে পারি, যেহেতু এটা যোগ বিয়োগ এই ফর্মে আছে। সো এটাকে ইগনোর করে দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। এই যে দেখো লাস্টে আমাদের আই এর এই ইকুয়েশনটাই লেখা আছে, এখানে একটু ওভারল্যাপ করে গেছে, এখানে দেখে নিবা যে আই ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। এটা হলো আমাদের একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশন। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে দেখো, রিভার্স বায়াসের ক্ষেত্রে একটু আগেই বললাম যে এই কারেন্টের ভ্যালুটা এই জায়গাটায় খুব ছোট একটা ভ্যালু, মোটামুটি ফিক্স থাকে অনেকক্ষণ পর্যন্ত, এবং এই ভ্যালুটাই হলো স্যাচুরেশন কারেন্ট বা আইএস। তো রিভার্স বায়াসের জন্য আমাদের আর আলাদাভাবে কারেন্টের ইকুয়েশন নিয়ে চিন্তা করতে হয় না, আমরা সরাসরি বলতে পারি আই ইকুয়াল টু মাইনাস আইএস। মাইনাস বলা হচ্ছে কারণ জিরোর নিচে আছে নেগেটিভ ভ্যালু, এই কারণে আই ইকুয়াল টু মাইনাস আইএস। সো ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশন ছিল আই ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি, আর রিভার্স বায়াসের কারেন্টের ইকুয়েশন হলো মাইনাস আইএস। এরপর আমাদের যেটা আছে ব্রেকডাউন রিজন। একটু আগেই বললাম ব্রেকডাউন রিজন নিয়ে আসলে আমাদের এই কোর্সে বা ইলেকট্রনিক্সের কোর্সগুলোতে খুব কমই আলোচনা আসবে, এটা নিয়ে তোমরা ডিটেইলে দেখবো তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের কোর্সে। বাট একটা জিনিস একটু এখানে দেখে রাখো, নর্মালি যদি এই গ্রাফটাকে চিন্তা করো, এটার সাথে এই গ্রাফের শেপের সাথে একজন মানুষ বসে আছে এই টাইপের একটা শেপ একটু কল্পনা করা যায় যে এখানে সে বসে আছে। তো আলটিমেটলি এই রিজিয়নটা কি, বসে থাকলে মানুষের হাঁটুর পজিশনটা এখানে থাকে, এই কারণে এই জায়গার ভোল্টেজ, যে ভোল্টেজে গিয়ে এটা ব্রেকডাউন হয় এটাকে নি ভোল্টেজ বলা হয়। এই যে নি ভোল্টেজ, যেখানে গিয়ে এটা ব্রেকডাউনে পৌঁছাচ্ছে। আর ব্রেকডাউন রিজিয়নে গিয়ে কোনো ডায়োড যখন আমরা এটাকে অ্যাপ্লিকেশনে ইউজ করি, ওই ডায়োডগুলোর আলাদা একটা নাম আছে, ওটাকে বলা হয় জেনার ডায়োড। তোমরা আগেও হয়তো জেনার ডায়োড সম্পর্কে হালকা তোমাদের ধারণা আছে, এবং ডিটেল তোমরা পাওয়ার ইলেকট্রনিক্সে গিয়ে অনেক পড়বা। তো ওই জেনার ডায়োডের জেড আর নি ভোল্টেজের কে, এই দুটা মিলিয়ে আসলে এখানে ভি জেড কে, এই ভোল্টেজটাকে নাম দেওয়া হচ্ছে ভি জেড কে। অর্থাৎ ভি জেড কে তে গিয়ে এটা ব্রেকডাউনে পৌঁছাচ্ছে, তার আগে পর্যন্ত এটা রিভার্সে আছে। তো এখানে যেটা বলছে দ্য ব্রেকডাউন রিজিয়ন
is entered when the magnitude of the reverse voltage exceeds a threshold voltage that is specific to the particular diode called the breakdown voltage. It is the voltage at the knee of the IV characteristic and is denoted by VZK. এখানে একটা জিনিস যেটা পার্টিকুলার ডায়োড, তার মানে সিলিকনের ডায়োড হলে আমরা যেমন মোটামুটি বলে দিতে পারি যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাবো 0.7 ভোল্টে গিয়ে, জার্মেনিয়ামের ডায়োড হলে 0.4 ভোল্টে গিয়ে। বাট ব্রেকডাউন রিজনের জন্য এটা আসলে কোথায় পাবো এটা এত ফিক্সড ভাবে বলা যায় না। এটা ডায়োডের অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে এটার ব্রেকডাউনের রিজনটা কোথায় হবে বা কত ভোল্টেজে গেলে এটা ব্রেকডাউন হবে। তোমাদের এই ব্রেকডাউনের কত ভোল্টেজে গিয়ে ব্রেকডাউন হচ্ছে এটা বের করার বিশাল একটা ইকুয়েশনও আছে। তোমাদের সলিড স্টেট কোর্স যখন করবা, নর্মালি 8 সেমিস্টারে গিয়ে কোর্সটা করে, ওখানে গিয়ে দেখবা যে ব্রেকডাউন ভোল্টেজটা কিভাবে বের করে। এখানে ক্রিটিক্যাল ভোল্টেজ এর একটা ব্যাপার থাকে, সেখানে একটা গ্রাফ থেকে এটাকে বের করতে হয়। তো ওইখানে গিয়ে এটা সম্পর্কে আরো আলোচনা আসবে কিভাবে এই ভোল্টেজটা বের করা হয়। বাট মূল কথা হলো এখানে যেটা বোঝাচ্ছে সেটা যে থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা, যে পজিটিভ দিকে গিয়ে কোথায় কারেন্ট পাবো সেটা মোটামুটি ডায়োডের ম্যাটেরিয়ালের উপর অনেকটা ফিক্সড হয়ে যায়। সিলিকন বা জার্মেনিয়াম যেটা দিয়ে আমরা করব সেই ম্যাটেরিয়ালের জন্য এই ভ্যালুটা একদম 100% অ্যাকুরেট না হলেও খুব কাছাকাছি থাকে। তোমরা যেভাবে হিসাব করো দেখবা এটা 0.7 এর আশেপাশেই পাবা, বা জার্মেনিয়াম হলে 0.4 এর আশেপাশে পাবা। বাট ব্রেকডাউনেরটা খুব মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে এবং এটা অনেক ভ্যারি করে। এটা -50 ভোল্টে গিয়েও ব্রেকডাউন হতে পারে, -1000 ভোল্টে গিয়েও ব্রেকডাউন হতে পারে। এটা খুব মানে নিজেদের মতন মডিফাই করে নেওয়া যায়। পাওয়ার ইলেকট্রনিক্সে এটার ইউজের কারণটা এটাই আসলে মেইন কারণ, যেটা অনেক বেশি ভোল্ট কম ভোল্ট আমাদের প্রয়োজন মতন আমরা ওটা মডিফাই করতে পারি ম্যানুফ্যাকচারের সময়। ম্যানুফ্যাকচারিং এর সময় এটা মডিফাই করা পসিবল। এটা হলো আমাদের তাহলে ব্রেকডাউন রিজিয়নটা গেল। গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা নিয়ে আজকে আর আলোচনা করব না, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কিছু সমস্যা আছে? তোমাদের আমি ঈদের ছুটির যে নোটিশটা দেখলাম, খুব সম্ভবত ফ্রাইডে পর্যন্ত তোমাদের ছুটি। নেক্সট শনিবার খুব সম্ভবত ক্লাস হবে, 24 তারিখ শনিবার। সো এই কোর্সের ক্লাস নেক্সট উইকে হওয়ার কথা। তারপর আমি একবার কনফার্ম করব, তোমাদের এই গ্রুপে দিয়ে দিব এই গুগল ক্লাসরুমে নোটিশটা। জি স্যার। আচ্ছা, এই রিলেটেড আর কারো কোনো সমস্যা আছে আজকের যে টপিক নিয়ে আলোচনা হলো? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট দিন তোমাদের পরবর্তী টপিকে আমরা ঢুকবো।